বিশ্বকাপে জার্মানির উড়ন্ত সূচনা, দীর্ঘদিন পরে দেখা মিলল পুরনো ছন্দে। ব্রাজিলের পর এবার 7-1 গোলে কুরাসাও বধ। 7 আপের বিতর্কে নতুন করে জায়গা করে নিল কুরাসাও। এক ম্যাচেই অনন্য রেকর্ড গড়ল জার্মানি। ব্রাজিলকে টপকে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে ইউলিয়ানের শিষ্যরা। টান উত্তেজনা ভরা ম্যাচে নাটকীয় মোড়। বিশ্বকাপের ডার্ক হর্সদের বিপক্ষে শেষ মিনিটের গোলে জাপানের ড্র। নতুন রেকর্ড গড়েন ভার্জিল ভ্যান ডাইক। ম্যাচ শেষে জাপান ফ্যানদের অনন্য নিদর্শন। গ্যালারি ছাড়ার আগে নিজ হাতে পরিষ্কার করলেন ময়লা। নেট দুনিয়ায় কুড়াচ্ছে প্রশংসা। রাতেই মাঠে নামছে শক্তিশালী স্পেন। চোট কাটিয়ে দলে ভিড়েছেন ইয়ামালো। স্বস্তির খবর দিলেন কোচ। নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করল জার্মানরা। 2014 সালের ব্রাজিলের পর আবারও সে আইকনিক স্কোর লাইনের পুনরাবৃত্তি করল তারা। ম্যাচের শুরু থেকে দাপট দেখায় জার্মানি। 6ষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় তারা। তবে 21তম মিনিটে লিভানো কোমেনশিয়া গোল করে কুরাসাওকে সমতায় ফেরান এবং বিশ্বকাপ ইতিহাসে দেশটির প্রথম গোলের রেকর্ড করেন। কিন্তু কুরাসাওয়ের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ টিকেনি। 38তম মিনিটে নিকো স্লোটারবেক গোল করে জার্মানিকে আবারও এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময় পেনাল্টি থেকে কাই হারভার্টস গোল করলে বিরতিতে 3-1 ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। বিরতির পরপরই জামাল মুসিয়ালা চতুর্থ গোলটি করেন। পরে নাথানিয়েল ব্রাউন অসাধারণ এক ভলিতে পঞ্চম গোল যোগ করেন। ডেনিস উনদাভো নাম লেখান স্কোরশিটে। ম্যাচের শেষ দিকে হারভার্টস নিজের দ্বিতীয় গোলটি করে জার্মানির 7-1 গোলের বিশাল জয় নিশ্চিত করেন। যদিও বড় ব্যবধানে পরাজিত হয়েছে কুরাসাও, তবু তারা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আয়তন ও জনসংখ্যার বিচারে ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কোমেনশিয়ার ঐতিহাসিক সেই আয়তন জনসংখ্যার বিচারে ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কোমেনশিয়ার সেই ঐতিহাসিক গোলটি তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। 2 বিশ্বকাপ ধরে গ্রুপ পর্বের বাধা পেরোতে না পারা জার্মানি এবার বিশ্বকাপ মিশন শুরু করেছে দুর্দান্ত এক জয়। নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে শুধু বড় জয়ই পায়নি, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের নতুন রেকর্ডও গড়ে ফেলেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মোট গোল সংখ্যা ছিল 238। কুরাসাওয়ের বিপক্ষে 7 গোল করা জার্মানির মোট গোল দাঁড়িয়েছে 239-এ। ফলে তারা উঠে এসেছে তালিকার 1 নম্বরে। 152 গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। রেকর্ড গড়া এই ম্যাচে জার্মানির 7 গোল এসেছে 6 জন ভিন্ন ফুটবলারের কাছ থেকে। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচারের গোলে এগিয়ে যায় ইউলিয়ান নাগেলসম্যানের দল। তবে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা কুরাসাও দারুণভাবে জবাব দেয়। 21 মিনিটে লিভানো কোমেনশিয়ার গোলে ম্যাচের সমতা ফিরিয়ে আনে। তবে প্রথমার্ধের শেষ দিকে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় জার্মান। 38 মিনিটে নিকো স্লটারবেকের হেডে তারা 2-1 ব্যবধানে এগিয়ে যায়। এরপর যোগ করার সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টস। দ্বিতীয়ার্ধে জার্মানদের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। 52 মিনিটে জাল খুঁজে নেন জামাল মুসিয়ালা। এরপর নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভো গোলের দেখা পান। ম্যাচের শেষ দিকে নিচের দ্বিতীয় গোল করে হাভার্টস জার্মানির গোল উৎসবকে পূর্ণতা দেন। শেষ পর্যন্ত 7-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। ম্যাচের এক পর্যায়ে সমতায় ফিরলেও কুরাসাও শেষ পর্যন্ত জার্মানির আক্রমণের তীব্রতার সামনে টিকতে পারেনি। আর এই জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপের নতুন অধ্যায়ের নিজেদের নাম লিখে ফেলেছে জার্মানি। এখন তারাই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দল। গাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস। অপেক্ষার পর উত্তেজনা, নাটকীয়তায় ভরা প্রত্যাবর্তন। দুবার পিছিয়ে পড়েও ইউরোপীয় শক্তিধর নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলের দুর্দান্ত ড্র ছিনিয়ে এনেছে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। ড্যালাসের এটিএনটি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও বিরতির পরই জমে ওঠে ম্যাচের আসল লড়াই। 51 থেকে 64 মিনিটের মধ্যে মাত্র 13 মিনিটে দেখা যায় 3টি গোল, যা ম্যাচের গতিপথ বারবার বদলে দেয়। 51তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা দারুণ এক ক্রসে নিখুঁত হেডে বল জালে জড়ান নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তবে বেশিক্ষণ সেই সুবিধা ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস। 57তম মিনিটে বা প্রান্ত দিয়ে গড়ে ওঠা চমৎকার এক আক্রমণ থেকে গোল করে জাপানকে সমতায় ফেরান মিডফিল্ডার কেইতো নাকামুরা। সমতায় ফেরার পর আবারও আক্রমণের ঝাঁজ বাড়ায় ডাচরা। তারই ফল হিসেবে 64তম মিনিটে ক্রিসেন্সিও সামারভিল গোল করলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় নেদারল্যান্ডস। 2-1 ব্যবধানে লিড নিয়ে জয়পথে এগোচ্ছিল ইউরোপীয় দলটি। কিন্তু ম্যাচের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। 1 গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও ম্যাচের 89তম মিনিটে ডাচ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে এরিয়াল ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও অসাধারণ এক ফিনিশে কোকি ওয়াগা বল জালে পাঠালে স্কোর লাইন আবারও সমতায় ফেরে। তার এই নাটকীয় গোলে নিশ্চিত জয়ের স্বপ্ন ভেঙে যায় নেদারল্যান্ডসের।
এর আগে প্রথমার্ধে ডোনিয়াল মালেনের নিশ্চিত হেড দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়ে জাপানের রক্ষা করতে ভূমিকা ছিলেন গোলরক্ষক জিওন সুজুকি। অন্যদিকে টানা 66 ম্যাচ শুরুর একাদশে খেলে নতুন রেকর্ড করলেন ভার্জিল ভ্যান ডাইক। শেষ বাঁশি বাজার পর 2-2 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। বিশ্বকাপের উন্মাদনায় দুলছে পুরো বিশ্ব। প্রিয় দলে খেলা দেখতে হাজার হাজার ফুটবল প্রেমী পাড়ি জমিয়েছেন এক দেশ থেকে আরেক দেশে। কেউ গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন, কেউ পতাকা হাতে নেচে গিয়ে উৎসব করছেন, আবার কেউ স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছবি তুলতে। তবে ডালাস স্টেডিয়ামে জাপান নেদারল্যান্ডস ম্যাচ শেষে দেখা গেল একেবারে ভিন্ন এক দৃশ্য। গ্যালারি ছাড়ার আগে হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ময়লা কুড়িয়ে নিচ্ছেন জাপানি সমর্থকরা। এমনকি হুইল চেয়ারে বসা এক সমর্থকও নিচু হয়ে নিজের সামনের সারির আবর্জনা তুলে ব্যাগে ভরছেন। ফুটবল প্রেমের সঙ্গে দায়িত্ববোধের এমন মেলবন্ধন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে জাপান। দাইচি কামাদার শেষ মুহূর্তের গোলে সমতায় ফেরার পর আনন্দে ভাসে জাপানি সমর্থকরা। কিন্তু উদযাপন শেষ হতেই শুরু হয় তাদের আরেক পরিচিত কাজ, স্টেডিয়াম পরিষ্কার করা। কেউ কুড়িয়ে নিচ্ছেন পানির বোতল, কেউ খাবারের মোড়ক, আবার কেউ খালি কাগজের কাপ। কয়েক মিনিটের মধ্যেই তাদের বসার অংশটি হয়ে ওঠে একেবারে ঝকঝকে। যদিও বিশ্বকাপে এই দৃশ্য নতুন নয়। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু করে প্রায় প্রতি আসরেই জাপানি সমর্থকরা একইভাবে গ্যালারি পরিষ্কার করে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে লামিন ইয়ামালকে নিয়ে যে শঙ্কা ছিল সেটা এখন অনেকটাই দূর হয়েছে। গত 22 এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পর তাকে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এখন পুরোপুরি ফিট এই স্প্যানিশ তারকা। যদিও গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি, তবুও তাকে নিয়ে বেশ স্বস্তিতে রয়েছে স্পেনের শিবির। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ লুইস দে ফুয়েন্তে জানিয়েছেন ইয়ামাল এখন ঠিক সেই শারীরিক অবস্থায় আছে যেখানে তাকে দেখতে চেয়েছিল দল। একই সঙ্গে মেডিকেল টিমও তাকে খেলানোর জন্য সবুজ সংকেত দিয়েছে। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে প্রথম ম্যাচেই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্পেন। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ইয়ামাল খেলতে পারবেন, কিন্তু পুরো 90 মিনিট মাঠে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। কোচের ইঙ্গিত প্রয়োজন হলে তাকে ব্যবহার করা হবে এবং ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনা হবে। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে এবার দেখা যাবে ইয়ামালকে। আর স্পেন সমর্থকদের জন্য এটি হয়তো টুর্নামেন্ট শুরুর আগে সবচেয়ে স্বস্তির সংবাদ। 2014 বিশ্বকাপে ব্রাজিলের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই আসরে বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে এক ধস দেখেছিল সেলেসাওরা। নেইমার, থিয়াগো সিলভারা বুক ভাসিয়েছিলেন কান্নায়। 7-1 গোলের ব্যবধানে হার দেখেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল জার্মানির সেই পুরনো চেহারা দেখালো অভিষিক্ত কুরাসাওয়ের বিপক্ষে। সেই 7-1 গোলেই জিতেছে তারা। তাতে ব্রাজিলের সেই বিপর্যয়ের স্মৃতি ফেরালো 4 বারের চ্যাম্পিয়নরা। মিনেইরোতে ব্রাজিলকে নাকানি চুবানি খাওয়ানো ম্যাচে মাঠে নামা 14 জনের মধ্যে এদিন ছিলেন কেবল গোলকিপার ম্যানুয়েল নয়ের। অন্যরা কে কোথায় একটু জেনে নেওয়া যাক। ম্যানুয়েল নয়ের, যিনি গোলরক্ষক ছিলেন, এখনও তিনি সক্রিয় খেলোয়াড় হিসেবে। বায়ার্ন মিউনিখের গোলরক্ষক হিসেবে তিনি মাঠ মাতাচ্ছেন। 2024 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে এখনও তিনি অনবদ্য। ফিলিপ লাম, যিনি ডিফেন্ডার ও অধিনায়ক হিসেবে খেলেছিলেন, 2017 সালে বায়ার্ন মিউনিখের হয়ে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন। বর্তমানে তিনি ফুটবল সংগঠক ও সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। জার্মানিতে অনুষ্ঠিত উয়েফা ইউরো 2024-এর টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। জেরোম বোয়াটেং, যিনি ডিফেন্ডার ছিলেন, বায়ার্ন মিউনিখ ছেড়ে যাওয়ার পর বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন, যেমন লিও, সালেরনিতানা। বয়স বাড়ার কারণে বর্তমানে ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছেন এবং বিভিন্ন ক্লাবের হয়ে ফ্রি এজেন্ট বা স্বল্পমেয়াদী চুক্তিতে খেলছেন। ডিফেন্ডার হিসেবে অংশ নেয়া ম্যাটস হামেলস বরুশিয়া ডর্টমুন্ডের দীর্ঘ ক্যারিয়ার ও সফল অধ্যায় শেষে বর্তমানে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোতে নিজের অভিজ্ঞতা দিয়ে রক্ষণভাগ সামলাচ্ছেন। বেনেডিক্ট হোভেডেস, যিনি ডিফেন্ডার হিসেবে খেলেছিলেন, 2020 সালে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোতে খেলার পর সব ধরনের ফুটবল থেকে অবসর নেন। বর্তমানে তিনি জার্মানি জাতীয় ফুটবল দলের ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ফুটবল বিষয়ক বিশ্লেষণে কাজ করছেন। মিডফিল্ডার হিসেবে খেলা সামি খেদিরা 2021 সালে হেরথা বার্লিনের হয়ে খেলার পর ফুটবলকে বিদায় জানান। অবসর গ্রহণের পর তিনি ভাষ্যকার হিসেবে বিভিন্ন স্পোর্টস চ্যানেলে কাজ করছেন। বাস্তিয়ান শোয়ানস্টাইগার, যিনি মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন, বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে 2019 সালে আমেরিকান ক্লাব শিকাগো ফায়ারের হয়ে অবসর নেন। বর্তমানে তিনি জার্মানির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ARD এর ফুটবল বিশেষজ্ঞ ও প্রধান ম্যাচ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। মিডফিল্ডার হিসেবে খেলা টনি ক্রুস সেই ম্যাচের জোড়া গোলদাতা ছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে কিংবদন্তি সম ক্যারিয়ারের পর 2024 সালের উয়েফা ইউরোর শেষে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন তিনি। বর্তমানে নিজের
ফুটবল একাডেমি পরিচালনা এবং ব্যক্তিগত পডকাস্ট নিয়ে ব্যস্ত আছেন। মেসুত ওজিল, যিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন, তিনি 2023 সালের মার্চ মাসে ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে তিনি লাইমলাইট থেকে দূরে নিজের ফিটনেস ও ব্যবসা বাণিজ্য নিয়ে সময় কাটাচ্ছেন। ফরওয়ার্ড হিসেবে খেলা থমাস মুলার এখনও ফুটবলের মাঠে সক্রিয়। বায়ার্ন মিউনিখের ঘরের ছেলে হয়ে এখনও ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন, তবে আন্তর্জাতিক ফুটবলকে তিনি ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন। এবার আসা যাক মিরোস্লাভ ক্লোসার কথায়। 2016 সালে লাৎসিওর হয়ে খেলার পর বুট জোড়া তুলে রাখেন তিনি। এরপর কোচিং পেশায় যুক্ত হন। বায়ার্ন মিউনিখের সহকারী কোচ এবং অলটাকের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে বিভিন্ন ক্লাবের কোচিং প্যানেলের সাথে যুক্ত আছেন। ফরওয়ার্ড হিসেবে খেলেছিলেন আন্দ্রে শুরলে। মাত্র 29 বছর বয়সে 2020 সালে ফুটবল থেকে অকাল অবসর নেন। বর্তমানে শারীরিক সহনশীলতা বৃদ্ধি, পর্বত আরোহণ এবং সুস্থতা বিষয়ক বিভিন্ন প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। পার মের্টেসাকার, যিনি ডিফেন্ডার হিসেবে খেলেন, 2018 সালেই মাঠ থেকে বিদায় নিয়ে মের্টেসাকার বর্তমানে তরুণ ফুটবলারদের উন্নয়ন ও ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। জুলিয়ান ড্রাক্সলার, যিনি ফরওয়ার্ড হিসেবে খেলেছিলেন, তিনি বর্তমানে কাতারের দোহা ভিত্তিক ক্লাব আল আহলিতে খেলছেন। 2023 সালে প্যারিস সেন্ট জার্মেই থেকে কাতারের এই ক্লাবে যোগ দেন তিনি। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।